আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মৃত্যুর আগে শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপি নেত্রী রুমি। আমাদের ঘুম হারাম হলে আপনাদেরও হারাম হবে, ভারতের উদ্দেশ্যে সদ্য বিদায়ী উপদেষ্টা মাহফুজ আলম। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, সরকারকে যে বার্তা দিলেন মির্জা ফখরুল। গোপনে ইসরায়েল থেকে 28,000 কোটির অস্ত্র কিনেছে এক মুসলিম দেশ। বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি, 80% এলাকায় কাঁটাতার দিল ভারত। এবার বিস্তারিত। রাজধানীর হাজারীবাগের একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী জান্নাতুরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার 18 ডিসেম্বর জিগাতলায় একটি হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা নারী হোস্টেলের 5ম তলা ভবনের 5ম তলার একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। যতটুকু শুনেছি, মৃতা এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী। এদিকে রুমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে তিনি ওসমান হাদির কথা উল্লেখ করেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার। আগের আরেক পোস্টে একটি ছবি যোগ করে তিনি লেখেন, একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে, কিন্তু আমি উঠব না, কারণ আমি ভোরে উঠি না। হাজারীবাগ থানার ওসি অপারেশন দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা বের হবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আমাদের ঘুম হারাম হলে আপনাদেরও ঘুম হারাম হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা মাহফুজ আলম। এটি তিনি বলেছেন ভারতকে উদ্দেশ্য করে। শুক্রবার মধ্যরাতে জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির ইন্তেকালে এক বিক্ষোভ সমাবেশে তিনি মন্তব্য করেন। এর আগে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9:30 তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদির চিকিৎসা দেখাশোনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল 32 বছর। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর প্রচার করা হয়েছে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে উত্তাল সারা দেশ। এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজে তিনি এই পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার ও প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরো অনেকের উপর হীন হামলা সংঘটিত হলো। এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব লেখেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের। আজ এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করলো। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। প্রায় 1 বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। উল্লেখ করে তিনি লেখেন, হাদি নির্বাচনের প্রার্থী ছিল, জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গ্রহণ করা। আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি গত 22 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ী গুলিতে আহত হন। গুলিটি তার মাথায় লাগে। ঢাকা এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন এক উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবিরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 19 ডিসেম্বর ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজে তিনি পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ
আরও অনেকের উপর হীন মামলা সংঘটিত হলো। মির্জা ফখরুল বলেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে এরা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের, আজ এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করলো। আমি এই সন্ত্রাসবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, হাদি নির্বাচনের প্রার্থী ছিল, জনগণের দরজায় গিয়েছিল, নির্বাচন হবে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দখলদার ইসরায়েল থেকে গোপনে $2.3 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশি অর্থে যা 28,000 কোটি টাকার সমান। ফরাসি সংবাদ মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন গত সপ্তাহে এই গোপন চুক্তির কথা ফাঁস করে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউ আরব। ইসরায়েলি কুখ্যাত অস্ত্র উৎপাদনকারী এলবিট সিস্টেমের সঙ্গে অত্যন্ত গোপনে চুক্তিটি করে আমিরাত। গত মাসে এলবিট সিস্টেম জানায় তারা একটি দেশের সঙ্গে $2.3 বিলিয়ন চুক্তি করেছে, তবে দেশের নাম প্রকাশ করেনি। এলবিট সিস্টেমের অস্ত্র উৎপাদনের কারখানা আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে। এগুলোতে প্রায় হানা দেন ফিলিস্তিনপন্থী অধিকার কর্মীরা। ফরাসি সংবাদ মাধ্যম ইন্টেলিজেন্স জানিয়েছে, এলবিটের যে মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেমের আপডেট ভার্সন কিনেছে আমিরাত। এই ব্যবস্থাগুলো মূলত উন্নত লেজার প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যা বিমানের দিকে ছোড়া সারফেস টু এয়ার মিসাইলের সেন্সর অকেজো করে দিতে সক্ষম। ইসরায়েলি সরকারের অনুমোদন নিয়ে একটি যৌথ প্রকল্পের আওতায় এই প্রযুক্তিগুলো সংযুক্ত আরব আমিরাতেরই তৈরি করা হবে। মোট 8 বছর মেয়াদী এই চুক্তিটি ইসরায়েলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তির অত্যন্ত সংবেদনশীলতার কারণে এই চুক্তির অনেক তথ্যই এখনো গোপন রাখা হয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফাম উভয় সংস্থাই এই চুক্তির সমালোচনা করেছে। তাদের মতে এর ফলে বেসামরিক মানুষের ক্ষতি হতে পারে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকতে পারে। বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্ত জুড়ে কড়াকড়ি আরোপ করেছে ভারত সরকার। পাকিস্তানের সঙ্গে 2289.67 কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে 4096.70 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। এর মধ্যে পাকিস্তান সীমান্তের 93% এলাকা এবং বাংলাদেশ সীমান্তের 80% এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের নির্দেশে। বুধবার 17 ডিসেম্বর এনটিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। মঙ্গলবার 16 ডিসেম্বর ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার লোকসভা অধিবেশনে নিত্যানন্দ রায় জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তান সীমান্তের 2135.136 কিলোমিটার শতকরা হিসেবে 93.25% এলাকা এবং বাংলাদেশ সীমান্তের 3239.92 কিলোমিটার শতকরা হিসেবে 79.08% এলাকার কাঁটাতারের বেড়া বসানো হয়েছে। লোকসভা অধিবেশনে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের যে 1643 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে সেখানেও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 9.214 কিলোমিটার এলাকায় বেড়া বসানোর কাজ শেষও হয়েছে। প্রসঙ্গত, ভারতের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, চীন, মালদ্বীপ এই 8 দেশের সঙ্গে স্থল ও জলসীমান্ত আছে ভারতের। এই স্থল ও জলসীমান্তের সম্মিলিত দৈর্ঘ্য যথাক্রমে 15,106.7 বর্গ কিলোমিটার এবং 7,516 বর্গ কিলোমিটার। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।